আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরু করছি আজ নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি রসায়ন বিজ্ঞান। তো আজ আমরা দেখব যে কিভাবে পদার্থের ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো আমরা জানি যে এই পৃথিবীতে সকল বস্তুই কোনো না কোনো পদার্থের সমন্বয়ে গঠিত। অবশ্যই আমাদেরকে পদার্থ সম্পর্কে জানতে হবে। আর পদার্থ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। তো সবচেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় কেমিস্ট্রি এবং আ কেমিস্ট্রির জন্য, যেটা একেবারে না জানলেই না। কারণ কেননা কেমিস্ট্রিতেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পদার্থ নিয়ে। তো আজ আমরা দেখব যে কিভাবে একটি মৌলের আ ইলেকট্রন বিন্যাস করতে হয়। একটি মৌলের ক্যারেক্টার ডিপেন্ড করে এই ইলেকট্রন বিন্যাসের উপর। বিজ্ঞানীরা এখন পর্যন্ত ১১৮ টি মৌল আবিষ্কার করেছেন। তো কথা আর না বাড়িয়ে আসুন, দেখে নিই কিভাবে আ একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো ইলেকট্রন বিন্যাসের আগে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ইলেকট্রনের যে শক্তি স্তর রয়েছে, সেই শক্তি স্তর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সেটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আ খুব বেশি একটা ইফেক্টিভ আ কাজ করতে পারব না। তো এটা হচ্ছে মৌলের নিউক্লিয়াস, যা সর্বদা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে। এর পাশে যে বৃত্তাকার আ কক্ষগুলো দেখতে পাই আমরা, এদেরকে বলা হয় শক্তি স্তর। এই নিউক্লিয়াস থেকে আ সবচেয়ে কাছের যে শক্তি স্তর বা বৃত্তাকার পথ রয়েছে সেটাকে ১ নাম্বার শক্তি স্তর বলা হয়। তারপরেরটাকে ২ নাম্বার শক্তি স্তর, তারপরেরটাকে ৩ নাম্বার। এভাবে যতগুলো শক্তি স্তর আসবে পর্যায়ক্রমে আমরা শক্তি স্তর বৃদ্ধি করে। তো মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের কাছের যে শক্তি স্তরটা থাকে সেটা হচ্ছে ১ নাম্বার শক্তি স্তর। অর্থাৎ কাউন্ট করতে হয় শক্তি স্তরকে সর্বদা নিউক্লিয়াসের কাছ থেকে। তো এগুলো হচ্ছে কি শক্তি স্তর বা কক্ষপথ। এই প্রতিটি কক্ষপথকে আবার অনেকগুলো উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। আ তো এই প্রতিটি শক্তি স্তরকে বিভিন্ন উপশক্তি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে উপস্তর গুলো হচ্ছে কি, আমরা ৪ টি উপস্তর দেখতে পাই। প্রতিটি শক্তি স্তরে কি ৪ টি উপস্তর দেখতে পাই। কি এস, পি, ডি, এফ। এগুলো কি উপশক্তি স্তর। ওকে? আমি আবারও বলছি, যে বৃত্ত ছিল এগুলো হচ্ছে শক্তি স্তর। এগুলোকে কি বলা হয়? শক্তি স্তর। এগুলোতে ইলেকট্রন অবস্থান করে। আর এখানে কি পজিটিভ ধনাত্মক চার্জ, যাকে নিউক্লিয়াস বলা হয়। এই পত এগুলোকে কয়েকটি উপস্তরে ভাগ করা হয়েছে বা উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। কি এগুলো? এস, পি, ডি, এফ। এখন দেখো এস, পি, ডি, এফ এগুলো কি করে? এগুলোর কাজ ওই একই, ইলেকট্রন ধারণ করা। এখন দেখো এস এ ইলেকট্রন ধারণ করে কতটি? এস এ ইলেকট্রন ধারণ করতে পারে ২ টি। পি ইলেকট্রন ধারণ করতে পারে ৬ টি। ডি ইলেকট্রন ধারণ করতে পারে ১০ টি এবং এফ ইলেকট্রন ধারণ করতে পারে ১৪ টি। হ্যাঁ, আমরা যারা নতুন তারা হয়তো এই বিষয়টা মনে রাখতে অনেক কষ্ট হতে পারে। তো এ কারণে একটি এখানে টেকনিক আমরা অবলম্বন করতে পারি, যে আমরা যদি মনে রাখি এস, শুধুমাত্র এস এরটা মনে রাখবো। এস এ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে? এস ইলেকট্রন ধারণ করতে পারে ২ টি। এরপরে কি আসে? এস এর পরে পি। তাহলে পি এ ইলেকট্রন কতটি ধারণ করতে হবে সেটা বের করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। যে এই যে ১ম কার এস এর কয়টি? ২ টি। এস এর সাথে আমরা কত যোগ করব? ৪। ৪ যোগ করলে কত হবে? ৬। তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি কি? পি এ কতটি ইলেকট্রন ধারণ করে? ৬ টি। তাহলে আমরা পেয়েছি ৬। এখন যদি আমরা ডি এরটা বের করতে চাই, তাহলে কি করব? ৪ যোগ করব। তাহলে কত হবে? ১০, 10।
তাহলে আমরা ডি এরটা পাইছি কত? ডি ইলেকট্রন ধারণ করতে পারে 10টি। এবার যদি আমরা এফ এরটা নির্ণয় করতে চাই তাহলে কি করব? ডি এর সাথে ডি এ যতটি ইলেকট্রন ধারণ করতে পারে তার থেকে 4টি বেশি ইলেকট্রন ধারণ করতে পারে কে? এফ। ওকে, এটা হচ্ছে টেকনিক। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে একটি শক্তি স্তর থেকে অর্থাৎ একটি উপশক্তি স্তর থেকে আরেকটি উপশক্তি স্তরে পর্যায়ক্রমিকভাবে যদি হয় সেটা 4 ইলেকট্রন ধারণ ক্ষমতা 4 এর ব্যবধান। সেটা ধারাবাহিক হতে হবে। কি এস এর পরে পি, পি এর পর ডি, ডি এর পর এফ এরকম হতে পারে। তাহলে আমরা এস বের করার পর পি বের করব কিভাবে? শুধুমাত্র 4 ডিফারেন্স 4টি ইলেকট্রন যোগ করব। তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে পরের ইলেকট্রনগুলো পাবো। আচ্ছা, এরপরে আমরা আসি যে এটা তো শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নিয়ে কথা বললাম। তো শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এস এ ধরতে পারে 2টি, পি এ ধরতে পারে 6টি, ডি এ ধরতে পারে 10টি এবং এফ এ ধরতে পারে কত? 14টি। এটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এরপর আসে আমরা ইলেকট্রন বিন্যাস করব কিভাবে? এবার আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো। আচ্ছা, এজন্য আমরা কি করব? একটা ছক মানে ঘরের টেকনিক অবলম্বন করব। প্রথমত 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 7s, 7p। এভাবে আমরা এলিয়েন কোনটার কতটি উপস্তর রয়েছে সেটা আমরা এখানে লিখলাম। কি 1 নম্বর শক্তি স্তরের উপস্তর কয়টি? একটি। 1 নম্বর শক্তি স্তরের উপস্তর কয়টি? একটি। 2 নম্বর শক্তি স্তরের উপস্তর 2টি। 3 নম্বর শক্তি স্তরের উপস্তর কতটি? 3টি। 4 নম্বর শক্তি স্তরের উপস্তর 4টি, 5 নম্বরেও 4টি, 6 নম্বরের উপস্তর হচ্ছে 3টি এবং 7 নম্বরের উপস্তর হচ্ছে 2টি। কি এস ও পি, এটা হচ্ছে উপস্তর সংখ্যা। এখন আমরা একে অ্যারো চিহ্ন দ্বারা কাটবো। তীর চিহ্ন দ্বারা কাটলাম, এটাকেও কাটলাম, 3 নম্বর তীর চিহ্ন দ্বারা কাটলাম। এবার 4 নাম্বারটা দ্বারা কাটি, 5 নাম্বারটা দ্বারা কাটলাম, 6 নাম্বার, 7 নাম্বার, এবার 8 নাম্বার। এখন দেখো এই যে অ্যারো চিহ্ন এটার উপরে ডিপেন্ড করে আমরা শক্তির ক্রম বিন্যাস করব। যার জন্য আমি একটু এখানে জায়গা বের করে নিচ্ছি। 1s less than equal to 2s less than 2p। এরপর দেখো 2p এর থেকে অ্যারো চিহ্ন 3s এর দিকে আসছে, তাই 3s। 3s এর পর 3 নাম্বার 4 নাম্বার অ্যারো চিহ্নটা কি হয়েছে? দেখো 3p 4s less than 5 নাম্বার অ্যারো চিহ্ন কাকে কেটেছে? 3d less than 4p less than 5s less than। এরপর দেখো 6 নাম্বার অ্যারো চিহ্নটা কেটেছে 4d কে, তারপর এসেছে 5p কে, এরপর এসেছে 6s কে। এরপর আসে 4f 5d less than 6p less than 7s, তারপর দেখো less than 5f less than 6
ডি লেস দেন 7p। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্রম। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব আমাদেরকে এই ক্রমটা অবলম্বন করতে হবে। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন সর্বপ্রথম আমাদেরকে ইলেকট্রন 1s এ দিতে হবে, তারপর 2s এ দিতে হবে, তারপর 2p, তারপর যদি ইলেকট্রন আসে 3s, তারপর ইলেকট্রন আসলে 3p, তারপর ইলেকট্রন আসলে 4s এ দিতে হবে। এরপর যদি ইলেকট্রন থাকে তখন আমরা 3d তে দেব। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। এরপর যদি ইলেকট্রন থাকে 4p, তারপর 4p এ ইলেকট্রন দেওয়ার পরে যদি আমার ইলেকট্রন থাকে তখন আমাকে 5s ইলেকট্রন দিতে হবে। 5s ইলেকট্রন দেওয়ার পর যদি আমার ইলেকট্রন থাকে তখন আবার 4d তে ইলেকট্রন দিতে হবে। এভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে ইলেকট্রন বিন্যাস করতে থাকব। আম এখানে আমরা এই ছকটা মনে রাখার জন্য একটা টেকনিক আমরা অবলম্বন করতে পারি, যে মেক্সিমাম ক্ষেত্রে যে টেকনিকটা মেলে, যে আমরা পি এর পরে সর্বদা আমরা এস নিয়ে আসবো। কখন? আ 3p এর পর থেকে যে নিয়মগুলো আছে, এস এর পরে আমরা মেক্সিমাম ক্ষেত্রে পি দেখতে পাই। এই আপ-ডাউন পর্যন্ত, অর্থাৎ 7s এর পূর্ব পর্যন্ত, এবং আ ডি এর পরে পি দেখতে পাই। দেখো ডি এর 4d এর পরে 5p এ রয়েছে। এখানে দেখো 5d এর পরে আ 6p রয়েছে। দেখো এখানে 6d এর পরে 7p রয়েছে। ডি এর পরে আমরা সর্বদা পি নিয়ে আসতে পারি। অর্থাৎ সূত্রটাকে আমরা এভাবে এপ্লাই করতে পারি মনে রাখার সুবিধার্থে, যে এস এর পরে কোথায় কি আসবে? এস এর সরি, পি এর পরে এস আসবে। পি এর পরে এস আসবে এবং ডি এর পরে পি আসবে। ওকে? কোথা থেকে শুরু হবে? এটা শুরু হবে হচ্ছে এই যে 3p এর পর থেকে। এই নিয়মটা আমরা মনে রাখতে পারি। তো এভাবে আমরা মনে রাখতে পারি। তো এখন আমি একটি ইলেকট্রন বিন্যাস করে তোমাদেরকে দেখাবো যে এই ফরম্যাটে কিভাবে ঘটে। আমরা একটি মল খুঁজে নিই, যেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামেরটা দেখাচ্ছি, পটাশিয়াম 19, যাতে 19 টি ইলেকট্রন রয়েছে। একে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে এই ক্রমটাকে আমরা অবলম্বন করি। এটাকে দেখি। আ প্রথমে 1s ইলেকট্রন বিন্যাস করছি। উম 1s, আচ্ছা। এস এ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? আমরা জানি 2 টি। তারপর কি আসে? 2s, এখানেও 2 টি। তাহলে 2, 2 4 টি হয়েছে। 2s, 2p 6 টি। p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, তাই 3s, 3p, 3d। আচ্ছা, এ পর্যন্ত দেখি। আচ্ছা, 3p এর পরে কে আসে? 3p এর পরেই স্থান হচ্ছে 4s এর। 4s এর, কিন্তু লেখার সময় আমরা 3d কেই আগে লিখব, তারপরে 4s লিখব। লেখার সময় আমরা ধারাবাহিকতা অবলম্বন করব, এমন যখন ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বন্টন করব, সেই ইলেকট্রন বন্টন করার সময় আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে 6 4, এখানে 6, 2 2 4, 6 4 10 টা ইলেকট্রন আমরা দিয়েছি। আর বাকি থাকে কয়টি? আর 9 টি। তাহলে এরপরে আমরা কি? এখানে যদি 2 টি দিই তাহলে হলো 12 টি। আ এরপরে 3p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 টি। ওকে? তাহলে 12 আর 6 18। এরপর আমরা একটি ইলেকট্রন থাকে কয়টি? একটি ইলেকট্রন থাকে। এরপর এই ইলেকট্রনটা আমরা ডি তে, আমরা জানি ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 10 টি। ডি তে না দিয়ে আমরা এস এ দিয়ে দেব। আমরা এস এ দেব। তাহলে কি? ডি এ শূন্য থাকলো। ডি এ কোনো ইলেকট্রন থাকলো না। কেন? এই যে এদিকে যদি আমরা ফলো করি, 3p এর পরে কোথায় যাবে? 4s এ ইলেকট্রন ঢুকবে। তাই যদিও এখানে শক্তি স্তরে ডি রয়েছে, তাই ডি কে আমরা ইলেকট্রন না দিয়ে এখানে cos দিয়ে আমরা কোথায় দিলাম? 4s এ। হ্যাঁ, ডি আমরা নিয়ে আসতাম কখন?
দিয়ে যদি আমরা দেখা যাচ্ছে ইলেকট্রন এখানে দিয়েছি, S এ ২ টা ইলেকট্রন দিয়েছি, দেওয়ার পরও আমার আরো অবশিষ্ট ইলেকট্রন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখব, যে অবশিষ্ট ইলেকট্রনটা থাকবে সেটা আমরা এখানে D এ ঢুকাবো। D এ দিয়ে দিব। তাহলে D এ যোগ দিব কতটা পর্যন্ত? সর্বোচ্চ ১০ টা পর্যন্ত আমরা D এ দিতে পারবো। ১০ টার বেশি যদি আরো ইলেকট্রন থাকে, তখন আমাদেরকে কি করতে হবে? 3D এর পর আ 4p এ দিতে হবে। তখন আমরা 4p এ দেব। তে তাহলে বন্ধুরা এভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবে এবং আ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আ কমেন্টে তোমরা জানাবে যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। আ যাতে আমি আরো বেশি অনুপ্রাণিত হই ভিডিও তৈরি করার জন্য। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি। এর পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।